বোঝার চেষ্টা করেন। এরপরে হচ্ছে আমাদের বিজ্ঞান। এই বিজ্ঞানে নম্বর হচ্ছে আলাদা করে 15। এরপরে হচ্ছে কম্পিউটার, যেটাকে সিএস বলি, এইটাতে আলাদা করে নম্বর হচ্ছে 15। এরপর হচ্ছে মেন্টাল এবিলিটি, যাকে আমরা মানসিক দক্ষতা বলি, মেন্টাল এবিলিটি, এইটাতেও নম্বর হচ্ছে আলাদা করে 15। এরপর দেখেন কম্পিউটার, যেটাকে সরি, কম্পিউটার তো লিখছি সিএস। এরপর হচ্ছে ভূগোল। এই যে ভূগোল, এই ভূগোলের নাম্বার হচ্ছে 10। এরপর হচ্ছে নৈতিকতা সুশাসন, এখানে নাম্বার হচ্ছে 10। এখন যদি আমরা একটু যোগ করি তাহলে একটা জিনিস খেয়াল করব। দেখেন 35 35 হচ্ছে 70, 70 আর 30 হচ্ছে 100, আর হচ্ছে 15 15 15 15, 4 15 60, তাহলে হচ্ছে 160। 160 আর 20 180, আর হচ্ছে 20, এই হচ্ছে 200। এই 200 নম্বরে দিতে হয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এখন খেয়াল করেন, আমরা যদি অন্যান্য চাকরির পরীক্ষাগুলো বলি, তাহলে আমাদের কি দিতে হয়। ধরেন প্রাইমারি স্কুলে পরীক্ষা দেবেন, ধরেন হচ্ছে আপনি শিক্ষক নিবন্ধন দিবেন অথবা ফুডে পরীক্ষা দেবেন। আমরা যদি ফুডের কথা বলি, ফুডে হচ্ছে বাংলায় 30, ইংরেজিতে 30, গণিতে 20, আর হচ্ছে সাধারণ জ্ঞানে 20, আর হচ্ছে বিজ্ঞানে সম্ভবত না। এই হচ্ছে নম্বর। এই যে বাংলায় 30, ইংরেজিতে 30, সাধারণ জ্ঞানে হচ্ছে 20। এই সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ আছে, আন্তর্জাতিক আছে, বিজ্ঞান আছে, আর গণিত আছে 20। তার মানে গণিতের মধ্যে তো মানসিক দক্ষতাও আছে। তাহলে দেখেন, আপনি যদি এই বিসিএস এর সিলেবাস পুরোটা পড়েন, তাহলে অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য আপনাকে আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। এজন্যই আমরা সবসময় বলি, কোনো স্টুডেন্টের যদি বিসিএস প্রস্তুতি থাকে, তাহলে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা সে সফল হবে, সেটা প্রিলি পরীক্ষা। আপনারা এখানে যারা আজকে যোগদান করেছেন, অনেকেই গত 2 দিন নিবন্ধন পরীক্ষা দিলেন, সেই নিবন্ধনের প্রিলি আপনাদেরকে পাশ করতে হয়েছিল। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যে বিসিএস ছাড়া বাকি যত পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোর প্রশ্ন হয় আহ মৌলিক প্রশ্নগুলো। বিসিএস এ যখন প্রশ্ন করা হয়, তখন একটু গভীর থেকে প্রশ্ন করা হয়, একটু ডিপলি আলোচনা করতে হয়। তাহলে আমরা যদি কোনো টপিকসে ডিপলি আলোচনা করি, একটু ডিপলি পড়ি, তাহলে আমরা তো নিবন্ধন সহ ফোর্থ, প্রাইমারি, এগুলার আমরা এক চান্সে পাশ করে যাব। এজন্যই আমি সর্বদা চেষ্টা করি, যখনই কাউকে পড়াই, তাকে বিসিএস উপযোগী পড়াতে। এর কারণ, আমি ফুডে বাংলায় কি কি থাকে সেই বিষয়গুলো আগে একটু আপনাদের বলি। দেখেন, এই টপিক গুলো আমার ইয়েও থাকে, মানে বিসিএস এও থাকে। ধরেন প্রথমে যদি গ্রামারের কথা চিন্তা করি, এই বাংলায় গ্রামারের মধ্যে থাকে হচ্ছে ভাষা। এই ভাষা আমার বিসিএস এ আছে। এইখানে থাকে হচ্ছে ধ্বনি, ধ্বনি বর্ণ, এটা আমার বিসিএস এ আছে। ধ্বনির পরিবর্তন, ধ্বনি মানেই হচ্ছে ধ্বনির পরিবর্তন, ধ্বনি মানেই হচ্ছে মানে ধ্বনির সঙ্গে যুক্ত হয় ধ্বনির পরিবর্তন। এরপর হচ্ছে নত্য সত্য বিধান, অর্থাৎ আমার বাংলা বানান শুদ্ধ করতে হলে আমাকে নত্য বিধান এবং সত্য বিধান লাগে। নত্য বিধান সত্য বিধান ছাড়া আমি কখনো বাংলা বানানকে শুদ্ধ করতে পারবো না। মানে বাংলা বানানকে শুদ্ধিকরণ করতে গেলে আপনার এই নত্য বিধান সত্য বিধান লাগবেই, এটা ছাড়া হবে না। এরপর হচ্ছে সন্ধি, এটা আমার বিসিএস এ আছে। এরপর হচ্ছে 6 মাস, যেটাকে আমরা সমাস বলে থাকি, এটা বিসিএস এ আছে। এরপর হচ্ছে কারক, দেখেন এটাও কিন্তু বিসিএস এ আছে। এরপর হচ্ছে প্রত্যয়, যেটাকে প্রকৃতি প্রত্যয় বলা হয়, বিসিএস এ আছে। পদ বিসিএস এ আছে। বাক্য বিসিএস এ আছে। এখন অতিরিক্ত কিছু প্রশ্ন এখানে করা হয়, যেমন ধাতু বিসিএস এ নাই, যেমন বচন বিসিএস এ নাই, যেমন উপসর্গ বিসিএস এ নাই। এরপর হচ্ছে ধরেন লিঙ্গ বিসিএস এ নেই। এরপর হচ্ছে বাগধারা, এটাও বিসিএস এ নেই, কিন্তু তারপরেও মাঝে মাঝে চলে আসে। এরপর দেখেন আর কি আছে। এরপর হচ্ছে আপনার এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এটা বিসিএস শুধু নয়, বাংলাদেশের যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় এই এক কথায় প্রকাশ আসে। এরপর আছে হচ্ছে সমার্থক শব্দ, এটা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন করা হবে। এরপর হচ্ছে বিপরীত শব্দ, বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয় পারিভাষিক শব্দ। এরপর হচ্ছে শুদ্ধিকরণ, বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপর হচ্ছে বাংলা বানান, যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপর হচ্ছে শব্দ,
যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয়। তাহলে আপনি যদি সিলেবাসের কথা বলেন, দেখেন সিলেবাস কিন্তু অনেক বড়, বিশাল সিলেবাস। এই সিলেবাস পড়ে আপনাকে যে কোনো চাকরির পরীক্ষায় যেতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি চাই আপনাকে 1 সপ্তাহ মানে 7 দিনে গ্রামার এটা শেষ করতে পারবো, শেষ করায় দিতে পারবো, কিন্তু 7 দিনে যদি আমি শেষ করি আপনার শেষ হবে কিনা এটা হলো প্রথম বুঝতে হবে। কারণ অনেকেই আমাকে তখন বলে যে এত কম সময় পড়ালেন, আর একটু বেশি সময় পড়ালে ভালো হতো। একটা জিনিস মনে রাখবেন, আপনি 40 মিনিট পড়েন, আপনি 1 ঘন্টা পড়েন, 1 ঘন্টায় যতটুকু শিখবেন অতটুকু যদি ভালো মতো শিখতে পারেন ওইটাই বেশি কাজে দিবে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার থেকে। এই জন্যে আমি যখন পড়াই তখন একটা জিনিস খালি চিন্তা করি যে যা পড়াবো তা মনে রাখতে হবে এবং কাজে লাগতে হবে। যার কারণে আমি 40 মিনিটের উপরে পড়ানোর পক্ষে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আমি সপ্তাহে 2 দিন পড়াবো, আমি 3 দিন পড়াবো, 4 দিন পড়াবো, প্রয়োজনে প্রত্যেক দিন পড়াবো, তবে সেটা 40 মিনিট করে পড়াই। কেন? কারণ পড়াইলে একটা টপিক যখন আমি 2 দিন 3 দিনে শেষ করব, ধরেন সন্ধির কথা যদি বলি, সন্ধি যদি আমি 4টা ক্লাসে শেষ করি, তাহলে আমি যতটুকু ভালোভাবে সন্ধিটা আয়ত্তে আনতে পারবো, এই সন্ধি যদি আমি একদিনে শেষ করি, 2 ঘন্টায় শেষ করি, তাহলে এই সন্ধিটা আপনি অত তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারবেন না। এখন আমি যে কাজটা করব, আমি প্রতিদিন যা পড়াবো ওই অংশ থেকেই আপনাকে 5টা প্রশ্ন হলেও করব, সেই 5টা প্রশ্নের উত্তর হলেও আপনাকে দিতে হবে। 10টা প্রশ্ন হলেও করব, সেই 10টা প্রশ্নের উত্তর হলেও আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি প্রতিদিন যা পড়েন, প্রতিদিন যতটুকু পড়বেন ঠিক ততটুকুই প্রশ্ন করব, অতটুকুই আপনাকে আনসার করতে হবে। এবং প্রশ্নগুলো আমি অনলাইনেই করব, এবং এখানে পরীক্ষা দেওয়ার সেই সুযোগটা আপনি পাবেন, এই সুযোগটা থাকবেই, সুযোগটা থাকবে। এখন সাহিত্যের কথা আসেন। সাহিত্য, আমাদের বিসিএস এ বাংলা সাহিত্যে হচ্ছে 20 নম্বর, কিন্তু প্রাইমারিতে পরীক্ষা দিতে যাবেন 5টা 6টা প্রশ্ন আসবে সাহিত্যের। আপনি এনটিআরসি এর পরীক্ষা দিতে যাবেন, সেখানেও 4টা 5টা 6টা প্রশ্ন আসবে সাহিত্যের। বোর্ডে পরীক্ষা দিতে যাবেন, প্রায় 6 7টা প্রশ্ন আসে সাহিত্যের। এখন প্রশ্ন হচ্ছে যে 6 7টা সাহিত্যের জন্য কি আমরা অনেক কম পড়ব? দেখেন, বিসিএস এ যেমন সিলেবাস আছে, বাংলাদেশের অন্য কোনো চাকরির পরীক্ষায় এইভাবে আলাদা করে সিলেবাস নাই যে আপনি কত অংশ পড়বেন। তার মানে সাহিত্যের যে কোনো জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গত আহ, পরীক্ষায় সাহিত্যের একটা কোশ্চেন আসছে, আমি যদি প্রশ্নটা আপনাকে বলে শোনাই। দেখেন প্রশ্নটা কি আসছে। প্রশ্নটা আসছে হচ্ছে, আমার কাছে প্রশ্নটা আছে, কোশ্চেনটা আছে, আমি সেই জন্য বলতেছি। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে, দেখেন প্রশ্ন আসছে কিন্তু গানে থেকে, মানে জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে। আবার এখান থেকে সাহিত্যের আরেকটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, কোন দুটি রচনা একই শ্রেণীর? মানে অনেকগুলো গল্প উপন্যাস নাটকের নাম দিয়েছে, নাম দিয়ে বলছে কোন দুটি রচনা একই শ্রেণীর। মানে একটা নম্বরে 2টা করে অপশন ছিল, 2টা করে গল্প কবিতার নাম ছিল, কিন্তু 2টাই কবিতা হইতে হবে, অথবা 2টাই নাটক হইতে হবে, অথবা 2টাই উপন্যাস হতে হবে। দেখেন আরেকটা প্রশ্ন আসছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ আমরা জানি এটা কুসুম কুমারী দাশের লেখা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাহিত্যের প্রশ্ন আসবে কোন জায়গা থেকে এটা কিন্তু আমরা কেউ জানি না। এজন্য সাহিত্যের প্রস্তুতি নিতে গেলে আপনাকে বিসিএস এর প্রস্তুতি নিতে হবে। বিসিএস এর প্রস্তুতি ছাড়া আপনি কখনোই সাহিত্যের ভালো আনসারও করতে পারবেন না। অনেকেই হয়তো ভাবেন যে আসলে বাংলা সাহিত্যের ওরা 11 জন আছে, কবি জসিমউদ্দিন কাজী নজরুল রবীন্দ্রনাথ পড়ে নিব, তাহলে বেগম রোকেয়া পড়ে নিব, তাহলে বোধহয় হয়ে যাবে না। ভাই বর্তমান সময়ে অনেক নতুন নতুন সাহিত্যিক থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। এই জন্য আমরা যখন প্রস্তুতি নিব, আমাদের যখন প্রস্তুতি নিতে হবে, তখন আপনাকে মনে রাখতে হবে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না, এইটা আলাদা করে বিবেচনা করা যাবে না। মানে হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, এখানে পড়ার কোনো বিকল্প রাস্তাই নেই। এবার আসেন, আমরা সপ্তাহে আমরা আজকে 2টা জিনিস দেখবো, 2টা গল্প এখানে পড়বো। মনে রাখবেন জাস্ট এগুলা গল্পই হবে, আর কিছু না, শুধু গল্পই। আজকে যে আমরা নিজেদেরকে বাঙালি জাতি বলি, এই বাঙালি জাতির কাঠামো সৃষ্টি হয়েছে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে। বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর মাহবুবুল আলম চৌধুরীর বইয়ের ফার্স্ট লাইন, উনি বলেছেন বাঙালি জাতির কাঠামো সৃষ্টি হয়েছে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে, একেবারে মুসলমান শাসনের পূর্ব পর্যন্ত। এই সময় সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে 2 ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে অনার্য নরগোষ্ঠী আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। তাহলে আমরা এই বাঙালি জাতির উদ্ভবে একটা জিনিস এখানে বলতে পারি
যে আর্য ভাষাগোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ, আর্য ভাষাগোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা স্টার দিয়ে লিখে রাখবো সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে আমরা দুই ভাগে ভাগ করব। স্টার দিয়ে লিখবো সমগ্র সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারতেছি? মাত্র দুই ভাগে ভাগ করতে পারতেছি। যত বাঙালি আছে সমস্ত বাঙালিদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি। এক হচ্ছে অনার্য, দুই হচ্ছে আর্য। এক হচ্ছে অনার্য, অনার্য নরগোষ্ঠী, এটাকে নরগোষ্ঠী বলা হয়, অনার্য নরগোষ্ঠী। আর দুই হচ্ছে আর্য নরগোষ্ঠী। এক হচ্ছে অনার্য নরগোষ্ঠী, দুই হচ্ছে আর্য নরগোষ্ঠী। তাহলে আমরা এই দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অনার্য নরগোষ্ঠী আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। এবার আর্য পূর্ব মানে হচ্ছে অনার্য, এই অনার্য নরগোষ্ঠী মূলত আবার চারটি শাখায় বিভক্ত। তাহলে আর্য পূর্ব মানে হচ্ছে এই অনার্য নরগোষ্ঠী, এইটা আবার চারটা ভাগে বিভক্ত ছিল। স্টার দিয়ে লিখবো অনার্য নরগোষ্ঠী, অনার্য নরগোষ্ঠী চারটি ভাগে বিভক্ত। অনার্য নরগোষ্ঠীগুলো চারটি ভাগে বিভক্ত। এক নম্বরে নেগ্রিটু, নেগ্রেটো। দুই নম্বরে অস্ট্রিক, অস্ট্রিক। তিন নম্বরে দ্রাবিড, তিন নম্বর হচ্ছে দ্রাবিড। ও চার নম্বর, চার নম্বরে বুটোচিনীয়, বুটোচিনীয়। এই চারটি বুটোচিনীয়। তাহলে অনার্য নরগোষ্ঠীকে মাত্র চারটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড ও ভোটোচেনীয়। আমাদের এই বাঙালি জাতির উদ্ভব মূলত আপনার হচ্ছে এই অস্ট্রো এশিয়াটিক ও অস্ট্রিক গোষ্ঠী এর প্রধান অংশ থেকে গড়ে উঠেছে। তার মানে আমাদের বাঙালি জাতির মধ্যে যে জাতের অবদান সব থেকে বেশি সেটার নাম হচ্ছে অস্ট্রিক। তাহলে আমরা স্টার দিয়ে লিখবো অস্ট্রিক ভাষাগোষ্ঠী থেকে, বা বাঙালি জাতির মধ্যে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অবদান বেশি, অথবা বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে। স্টার দিয়ে লিখে রাখবো অস্ট্রিক গোষ্ঠী থেকে, অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। তাহলে আমাদের বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে মূলত অস্ট্রিক গোষ্ঠী থেকে। এই অস্ট্রিক গোষ্ঠী না থাকলে হয়তো আজকে আমরা এই বাঙালি জাতি পাইতামই না। আচ্ছা, এখন এই চারটা জাত দেখতে কেমন ছিল? এর মধ্যে নেগ্রিটো ছিল খর্বকার জাতি, এরা আফ্রিকা থেকে আরব আর তারপর হচ্ছে পারস্য উপকূল বেয়ে আমাদের এই ভূখণ্ডে বসতি স্থাপন করেছিল। এরপর দ্রাবিড যেটা ছিল, দ্রাবিড, ওই দ্রাবিডটা প্রায় 5000 বছর পূর্বে ইন্দু চীন থেকে আমাদের বাংলায় প্রবেশ করে। এরপরে সরি, হ্যাঁ, এটা হচ্ছে অস্ট্রিকের কথা। দ্রাবিড এই অস্ট্রিকের সমসাময়িক সময়েই আমাদের বাংলায় প্রবেশ করে। এরপরে যীশু খ্রিস্টের প্রায় 5000 বছর পূর্বে মঙ্গোলিয়ারা আমাদের বাংলায় আগমন করে। এরপরে যীশু খ্রিস্টের প্রায় 1500 বছর আগে আপনার হচ্ছে খাইবার গিরিপথ দিয়ে এই আর্যরা আমাদের এই দেশে আগমন করে। মূলত এইভাবেই আমাদের বাঙালি জাতির উদ্ভব হয়েছিল। আচ্ছা, এখন একটু গল্পটা শুনবেন যে কি করে আমাদের এই বাঙালি জাতির উদ্ভব হয়। দেখেন, আমরা জানি পৃথিবীতে সব থেকে বৃহত্তর যে ভাষা গোষ্ঠী, এই ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো
ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তর ভাষাগোষ্ঠী। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ভাষাকে তুলনা করা হয় নদীর সঙ্গে, নারীর সঙ্গে। কেন? ভাষাকে আমরা আমাদের মাতৃভাষা বলি, মানে মায়ের ভাষা বলি। তার মানে এটাকে একটা নারীর সঙ্গে তুলনা করা যায়। তো ওনার দুইটা মেয়ে, মানে ইন্দো ইউরোপীয় মেয়ে হচ্ছে দুইটা, উনি দুইটা মেয়ের জন্ম দিলেন। একটা মেয়ের নাম হচ্ছে কেন্তম, কেন্তম বা কেন্তুম, এবং আরেকটা মেয়ে হচ্ছে শতম। কিন্তু এই কেন্তম বাপের মনে করেন বড় মেয়ে, এই বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল। পড়তে গিয়ে সে তার নিজের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে। মানে হচ্ছে এক কথায় যেটাকে আমরা পালিয়ে যাওয়া বলি। তো বাপের যদি বড় মেয়ে পালিয়ে যায়, বাপ এই ছোট মেয়েকেও ঠিক মতো দেখতে পারে না, তারেও গালাগালি করে, বলে তোরও যদি যাওয়ার কোনো জায়গা থাকে তাহলে তুইও চলে যা, পরে এগুলো সহ্য করবো না। এই শতম চিন্তা করলেন, যেহেতু বাপ মা যেতেই বলতেছে, তাহলে আমি আর বসে থেকে কি করব, আমিও চলে যাই। এই শতম টুস করে চলে আসলো মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য বলতে ইরানকে বোঝানো হয়। এই যে ইরান, এই ইরানে চলে আসলো। এবং তখন ইরানের যে ভাষা, সেই ভাষাটার নাম ছিল ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়। আমরা যদি মানচিত্র দেখি, এখানে আমাদের বাংলাদেশ, এখানে ভারত, এখানে হচ্ছে ধরেন চীন, তার একটু সাথে বা লাগানো উত্তর পশ্চিমে হচ্ছে মঙ্গোলিয়া, তারপর হচ্ছে ধরেন রাশিয়া, মানে এরকম ভাবে আমাদের মানচিত্রের দেশগুলো এইভাবে আছে আর কি। তো এর মধ্যে থেকে এই মঙ্গোলিয়া জাত এই মধ্যপ্রাচ্যে চলে আসে। এইখানে এরা সবাই মিলে মিশ্রিত হয়। তো এই শতম থেকে আসার পথে অস্ট্রিক, দ্রাবিড়, এরা সবাই মিলে মিশে আসে। এসে এই ইন্দো ইরানীয় থেকে এরা সবাই চিন্তা করলো যে আমরা ভারতবর্ষে চলে যাব। তখন এরা সবাই মিলে ভারতবর্ষে চলে আসে। এই ভারতবর্ষে যখন আসে, তখন এর একটা নাম দিয়েছিল। নামটা দিয়েছিল হচ্ছে, আমার বোর্ডটা ছোট তাই আমাকে বারবার বুঝতে হচ্ছে, নাম দিয়েছিল হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য, এরা এই নামটা ধারণ করে, প্রাচীন ভারতীয় আর্য, এই নামটা ধারণ করলো। মাথায় রাখবেন, যেহেতু এই আপারা সুন্দরী ছিল, ইরানের আপারা সুন্দরী, এই সুন্দরীদের কথা হচ্ছে যে আমরা একটা ছেলেকে পটিয়ে নিব। পৃথিবীতে সব থেকে সহজ কাজ হচ্ছে ছেলে পটানো। এরা পটেই থাকে। খালি এদের দিকে বাঁকা ঠোঁটে মিষ্টি হাসি দিয়ে যদি কোনো আপা ডাক দেয় ভাইয়া, তাহলেই ওটা কাজ। মানে এটা কাট করার জন্য আর তেমন কিছু লাগে না, একটা ডাকই যথেষ্ট। তাই আপনারা চিন্তা করলেন ভারতবর্ষে মেলা দিন থাকতেছি, তাহলে একটা ছেলেকে পটায় নিতে হয়। সেই পটানোর একটা ভাষা আছে। ভাষাটা কেমন? সেই পটানোর ভাষাকে বলা হয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষাকে আমরা আহ আপনার হচ্ছে অর্ধ তৎসম বলে ডেকে থাকি। কারণ এই প্রাচীন ভারতীয় আর্যের সময় যে ভাষায় কথা বলেছিল তারা, এই সময়ের ভাষার নাম ছিল সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা থেকেই প্রাকৃত ভাষার জন্ম, মূলত যেটা প্রেমের ভাষা। কিভাবে? এই সংস্কৃত ভাষার একটা শব্দ হচ্ছে ধরেন গৃহিণী। গৃহিণী তৎসম, তৎসম মানে হচ্ছে সংস্কৃত। কোনো ভাই যদি তার ঘরের বউকে ভালোবাসে, তাহলে আদর করে ডাকে গিন্নি। এই যে গিন্নি, এটা হলো ভালোবাসা। ভালোবাসা মানেই প্রাকৃত, ভালোবাসা মানে অর্ধ তৎসম, প্রাকৃতের জন্ম হলো। কিন্তু সমস্যা হচ্ছে, কারোরই ভালোবাসা না বেশি দিন টিকে না। ভালোবাসার পরে সবাই চিন্তা করে যে এখান থেকে কবে মুক্ত হব, মুক্ত হওয়ার চেষ্টা করে, মুক্তি পাওয়ার চেষ্টা করে। আর প্রেম যখন ভেঙে যায়, তখন আর গিন্নিকে গিন্নি বলে ডাকে না, বলে ওই সুন্নি। এই যে সুন্নি হয়ে গেল, গিন্নি হয়ে গেল সুন্নি। মূলত এই প্রাকৃত ভাষা থেকেই আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছিল। তাহলে দেখেন, এই ইন্দো ইউরোপীয় শাখা ছিল দুইটা, একটা কেন্তম, আর একটা ছিল হচ্ছে শতম। সেখান থেকে আসলো ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। মূলত এইভাবে আমাদের বাংলা ভাষাটার জন্ম হয়েছিল। তাহলে বাংলা ভাষা কি মৌলিক ভাষা না মিশ্রিত ভাষা? এটা হচ্ছে মিশ্রিত ভাষা। নানান ভাষার মিশ্রণে আমাদের এই বাংলা ভাষাটা জন্ম লাভ করে, ভাষাটার জন্ম লাভ হয়। তাহলে আমরা এইখান থেকে গুরুত্বপূর্ণ কি কি পড়তে পারি, যা যা লিখতে হবে আপনাদের সেটা আমি লেখাই দিচ্ছি। স্টার দিয়ে লিখবেন, পৃথিবীর বৃহত্তর ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। পৃথিবীর
বৃহত্তম ভাষা বংশ, নাম তার ইন্দো ইউরোপীয়। এটা পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ, স্টার দিয়ে। এর শাখা ছিল দুইটি, এর শাখা ছিল দুইটি। এক হচ্ছে কেন্তম, দুই হচ্ছে শতম। স্টার দিয়ে শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। তাহলে শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে সপ্তম শতাব্দীতে ইন্দো ইউরোপের শতম শাখা হতে বাংলা ভাষার জন্ম। এখন দেখেন বাংলা ভাষার বিবর্তন, পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষার বিবর্তনটা কিভাবে ছিল। তাহলে বাংলা ভাষার বিবর্তন সমান সমান ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। এইভাবে ছিল হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্ম, উদ্ভব বা বিকাশ।